প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বহতের অবস্থা ও চাপ গত ক্লাস যেটা ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই জন্য অবশ্যই তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি থাকো। সেই ক্ষেত্রে তোমাদের যদি কোথাও কোনো জায়গায় ভুল থাকে তবে সেটা সংশোধন করে নাও। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যা কোথায় হচ্ছে। সমস্যাটা বুঝতে না পারলে আমি সমাধান দিতে পারবো না। আর বরাবরই তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কমেন্টসে তোমাদের সমস্যাগুলো উল্লেখ করো, তোমরা সেটা করছো না। তোমরা শুধুমাত্র নাম রোল লিখে মনে করতেছো যে প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে, আমাদের কাজ শেষ। কিন্তু এর পরীক্ষা যখন নেওয়া হবে তখন অবশ্যই সেক্ষেত্রে তোমরা যারা প্রিপারেশন নিতেছো তারা ভালো করবা, আর যারা ফাঁকিবাজি করতেছো তারা কিন্তু ধরা খেয়ে যাবা। আমি আবারও বলতেছি, অতি শীঘ্রই আমাদের কলেজ স্কুলে আমাদের একটা বড় সড়ো পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষার বিষয়বস্তু তোমাদের আগে থেকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে, তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নাও। তাহলে চলো আজকে আমরা আমাদের সমাধান ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আগের ক্লাসের সমাধান ক্লাস তোমাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে তোমরা যারা পারো নাই তারা সমাধান ক্লাসটা দেখে নিয়ে তোমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নাও। যদি কোথাও ভুল না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো। আর যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে নিয়ে নতুন করে নিজের মতো করে আবার করো, দেখবা যে তোমার এই সমস্যাটা নিশ্চয়ই পরীক্ষার হলে আর হবে না। তাহলে চলো আজকের আমরা সমাধান ক্লাসে সৃজনশীল প্রশ্ন 1। সেক্ষেত্রে তোমাদের কাছে দেখো দেয়া আছে কি কি পার্ট। গভীরতা H1 50 + 2 সেন্টিমিটার। তোমরা প্রশ্নটা একটু খেয়াল করে দেখো যে কেন আমরা 50 + 2 সেন্টিমিটার করতেছি। এক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে বক্সের তলদেশে এবং উপরিপৃষ্ঠে চাপ। সেক্ষেত্রে পানির উপরিপৃষ্ঠ থেকে আমাদের যে বক্স উদ্দীপকের তার গভীরতা 50 সেন্টিমিটার, আর বক্সটির উচ্চতা 2 সেন্টিমিটার, ফলে তলদেশ পর্যন্ত তার গভীরতা হচ্ছে 52 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। পানির ঘনত্ব দেয়া না থাকলে আমাদেরকে সবসময় 1000 কেজি/মিটার কিউব বসাতে হবে। যদি তোমাদেরকে অন্য কোনো ঘনত্ব দেওয়া থাকে তাহলে সেটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে। আমি অন্য ঘনত্ব বলতেছি উদাহরণ হিসেবে মনে করো যে সমুদ্রের পানির ঘনত্ব তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 1000 কেজি/মিটার কিউব না হয়ে সেটা ভিন্ন কোনো মান অবশ্যই সেটা দেওয়া থাকবে। আর তরল হলে সেই তরলগুলোর অবশ্যই আলাদা আলাদা ঘনত্ব হবে। তাহলে যার মধ্যে ডুবানো হচ্ছে তার ঘনত্ব, যে বস্তুটাকে ডুবানো হচ্ছে তার ঘনত্ব না, এটা খেয়াল করো। অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর দ্বিতীয় গভীরতার জন্য আবার আমরা লিখতেছি উপরিপৃষ্ঠের গভীরতা H2 = 50 সেন্টিমিটার 0.5 মিটার। আমরা জানি তলদেশে অর্থাৎ তরলের তলদেশে চাপ P1 = H1 ρg। সেক্ষেত্রে H1 এর মানটা বসালাম, রো এর মান, জি এর মান বসায় আমরা মান পাচ্ছি 5096 প্যাসকেল। আর যে ব্লক তার উপরিপৃষ্ঠের চাপ একই সূত্র হবে, P2 = এক্ষেত্রে গভীরতাটা চেঞ্জ হবে শুধু, H2 ρg। মানটা পেলাম 4900 প্যাসকেল। নিশ্চয়ই গ নাম্বার প্রশ্নটা সবাই পেরে গেছো, অথবা এই গভীরতাটা ধরতে হয়তো কোথাও কারো জায়গায় ভুল হতে পারে। সেটা ঠিক করে নিয়ে আনসার দুটা ঠিক আছে কিনা তোমরা একটু মিলিয়ে দেখো। এরপরে চলে যাচ্ছি আমরা ঘ নাম্বার সমাধানে 1-এর। এখানে আমরা জানি ব্লকের আয়তন। এক্ষেত্রে ব্লকের আয়তন বলতে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
বা গভীরতা যেটাই বলি না কেন, সেক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর এইচ হচ্ছে উচ্চতা। ব্লকের দেখো 25 ছিল, অবশ্যই সেটা মিলিমিটারে ছিল বা সেন্টিমিটারে ছিল, সেটা থেকে আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করতে যেয়ে 10⁻⁻⁴ আসছে। উচ্চতা 2 সেন্টিমিটার ছিল, সেটাকে মিটারে কনভার্ট করলাম, টোটাল হিসাবটা আসলো 5 × 10⁻⁵ মিটার কিউব। তোমরা যদি ক্যালকুলেটর সাইন্টিফিক না থাকে তাহলে সেক্ষেত্রে দশমিকের পরে 4টা 0 বসবে, তারপরে 5 আসবে, এরকম একটা মান তোমরা পাবা। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে সরাসরি রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। তাহলে যে ব্লকটা পেলাম সে ব্লকটার আয়তন পাওয়া গেল। এরপরে চাচ্ছি ব্লকের তলদেশে অপসারিত তরলের ওজন। ব্লকটাকে তরলে ফেলে দিলে তার অপসারিত তরলের ওজনটা হবে ব্লকের আয়তন, যে তরলে ফেলে দেওয়া হয়েছে তার ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। ফলে আমরা যে আয়তনটা এটা এখানে ব্যবহার করছি, অর্থাৎ ঘনত্বটা তরল বলতে এখানে পানি, সেই কারণে 1000কে লিখছি, আর অভিকর্ষ ত্বরণ বসায় পেলাম 0.49 নিউটন। আর্কিমিডিসের সূত্র মতে বস্তুর বাতাসে ওজন সমান বস্তুর তরলে ওজন প্লাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন W3। এক্ষেত্রে W1 হচ্ছে বস্তুর বাতাসে ওজন, বস্তুর তরলে ওজন W2, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন W3। দেখো বস্তুর বাতাসে ওজন, এক্ষেত্রে ব্লকের ভর দেওয়া আছে 200 গ্রাম, এটা বাতাসে, এটাকে কেজিতে কনভার্ট করে নিলাম। পানিতে ওজন সরাসরি দেওয়া ছিল 1.47 নিউটন। ফলে আমরা এখানে ওজন বলতে W সমান mg, সেক্ষেত্রে m বসালাম, g বসালাম। বস্তুর তরলের ওজন 1.47, আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এই যে এখানে 0.49 নিউটন দেখতে পাচ্ছ, এটা বসালাম। সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 1.96, রাইট হ্যান্ড সাইডেও পাওয়া হচ্ছে 1.96, অর্থাৎ আর্কিমিডিসের সূত্রটা এক্ষেত্রে জাস্টিফাই হচ্ছে। সুতরাং আমরা উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে বলে আনসারটা দিলাম। অর্থাৎ আমাকে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল যে উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি না। কারণ আমরা শেষ কথাটাও এইভাবে লিখে আনসারটা লিখলাম। এরপরে চলে যাচ্ছি সমাধান দ্বিতীয় সৃজনশীলের গতে। কী কী দেওয়া আছে দেখো ডান পাশে, অর্থাৎ প্রথম পিস্টনে প্রযুক্ত বল F1 50 নিউটন, দ্বিতীয় পিস্টনে প্রাপ্ত বল F2 সমান ওয়াট, প্রথম পিস্টনের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা গোলাকার পিস্টন সেক্ষেত্রে A1 সমান πr1 স্কোয়ার লিখে R1 এর মান আর পায়ের মানটা বসাই দিলে আমরা পাচ্ছি 0.007854। দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল ঠিক একইভাবে আমরা বের করে নিলাম, πr2 স্কোয়ার 78.54। সেক্ষেত্রে আমরা বল বৃদ্ধিকরণ নীতি সূত্র থেকে লিখতে পারি F1/A1 সমান F2/A2। আমরা F2 বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে মাল্টিপল ট্রান্সমিশন ঘটানো হলো, মানগুলো বসিয়ে দিয়ে আমরা দ্বিতীয় পিস্টনে প্রাপ্ত বল যেটা সেটা হচ্ছে 5-এর পরে 5টা শূন্য আছে এখানে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লাখ নিউটন। আমরা সেক্ষেত্রে দ্বিতীয় সৃজনশীলের গ নম্বর প্রশ্নের আনসার যেটা চাওয়া হয়েছে সেটা পেয়ে গেলাম। এরপরে চলে আসতেছি 2 নম্বর সৃজনশীলের ঘয়ের সমাধানে।
ডান পাশে দেখো কী কী দেওয়া আছে। গোলক এর ব্যাসার্ধ, উদ্দীপকের চিত্রটা খেয়াল করলে দেখবা সেখানে একটা এই গোলক ছিল, সেই গোলকের একটা ব্যাসার্ধ ছিল আর 2 সেন্টিমিটার, এটাকে মিটারে লিখলাম 0.02 মিটার। এই গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব। 4/3 পায়ের মান, আর এর মান বসিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3.35 × 10⁻⁵ মিটার কিউব। গোলক কর্তৃক অপসারিত তরলের ওজন, অর্থাৎ গোলকটাকে যদি তরলে ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কতটুকু ওজন অপসারিত করবে। W2 সমান ভি রো জি লিখে, ভি রো হচ্ছে তরলের ঘনত্ব, জি বসিয়ে আমরা পেলাম 0.328 নিউটন। এক্ষেত্রে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। অভিকর্ষ ত্বরণটা লিখে নিয়ে আমরা এটুকু বের করলাম। গোলকের বাতাসে ওজন, এই গোলকের ভর দেখো দেওয়া আছে এখানে 25 গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করে নিয়ে বাতাসে ওজন mg 0.245 নিউটন পেয়ে গেলাম। W2 আর W3 কম্পেয়ার করে দেখতেছি W2 ইজ গ্রেটার দেন W3। যেহেতু W2 ইজ গ্রেটার দেন W3, সুতরাং এই গোলকটি পানিতে ভেসে থাকবে, অর্থাৎ গোলকের উপর অপসারিত তরলের ওজনটা বেশি, বাতাসে তার ওজনটা কম। গোলকটাকে তরলে ফেলে দিলে তার উপরে পানির ঊর্ধ্বমুখী বল সেটা বেশি পাওয়া যাচ্ছে, সেই কারণে গোলকটি পানিতে ভেসে থাকবে। আমরা এই মন্তব্যটা করলাম। এরপরে 3 নম্বর সৃজনশীল আসো। আমরা জানি ঘনত্ব রো সমান একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, ফলে m/v লিখতেছি এখানে। দেওয়া আছে পার্টে দেখো, এই স্বর্ণের বাতাসে ওজন W সমান mg 41.94 নিউটন। উদ্দীপকটা খেয়াল করো তাহলে খুঁজে পাবা। তাহলে সেখান থেকে স্বর্ণের ভর পেলাম, অর্থাৎ 41.94কে আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো স্বর্ণের ভর 4.28 কেজি। তাহলে ঘনত্ব বের করতে আমরা এখানে m পেয়ে গেছি। এরপরে ভি পাওয়ার জন্য এখন আমার ভি সরাসরি উদ্দীপকে নাই, সেই জন্য আবার একটু খেয়াল করো। অপসারিত তরলের ওজনটা W3 সমান বাতাসে ওজন মাইনাস তরলে ওজন। আর্কিমিডিসের সূত্রটা তোমাদের নিশ্চয় মনে আছে। বস্তুর বাতাসে ওজন সমান ছিল বস্তুর তরলে ওজন আর অপসারিত তরলের ওজনের সমান, যোগফলের সমান। সেখান থেকে আমরা সরাসরি লাইনটা লিখতেছি যে অপসারিত তরলের ওজন W3 সমান বাতাসে ওজন মাইনাস তরলের ওজন। অপসারিত তরলের ওজন মানে আমি যে স্বর্ণটাকে তরলের মধ্যে ডুবাইছি সেখানে তার আয়তনটা ছিল, সেই আয়তনের সমপরিমাণ পানিকে সে অপসারণ করবে, ফলে এখান থেকে আমরা আয়তনটা বের করব। সেই জন্য ভি রো জি, বাতাসে ওজনটা জানা আছে, তরলে ওজন সেটাও বলে দেওয়া আছে এই বস্তুটার, ফলে আমরা এখান থেকে সরাসরি ভি পেলাম দেখো 27.96 × 10⁻⁵ মিটার কিউব। তাহলে ঘনত্ব বের করতে এখন আমাদের দুটাই পাওয়া গেল, আয়তন আর ভর। সেখান থেকে আমরা ভরের জায়গায় 4.28 আর আয়তনের জায়গায় 27.96 × 10⁻⁵ বসালে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 15,308.13 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এর স্বর্ণের যে খণ্ড বা টুকরা ছিল তার ঘনত্বটা পাওয়া গেল। এটা তোমরা মিলিয়ে দেখো তোমাদের আনসারটা এটা আসছে কিনা। দশমিকের পরে কিছু কম বেশি আসলেও বুঝতে হবে যে তোমারটা হয়েছে, আর যদি দশমিকের এই পাশের ডিজিটগুলো না মেলে তাহলে বুঝতে হবে তোমার কোথাও ভুল হয়েছে।
কারণ আমরা ক্যালকুলেশনের সময় অনেক ক্ষেত্রে ছোটো মানগুলোকে অমিট করি, যার কারণে হয়তো খুব সামান্য ভ্যারি করতে পারে, কিন্তু খুব বেশি না। তোমরা উত্তরটা মিলিয়ে দেখো, যদি কনফিউশন থাকে তাহলে সেটার ছবি আমাকে পোস্ট করো, তাহলে আমি দেখে বুঝতে পারবো। এরপরে চলে যাচ্ছি ঘয়ের সমাধানে। বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব যেহেতু আমরা দেওয়া আছে 19.33 গ্রাম পার সিসি, এটাকে কেজি পার মিটার কিউব বানাইতে 19.33কে 1000 দিয়ে ভাগ করলাম, ফলে কেজি হলো। আর 1 সেন্টিমিটার কিউব সমান 1 × 10⁻⁻6 মিটার কিউব, ফলে ভাগ করে কাটাকাটি করে যেটা হয় সেটা হচ্ছে 19,330 কেজি পার মিটার কিউব বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব। এরপরে গ থেকে এ স্বর্ণের ঘনত্ব তো আমরা যেটা পাইছি গতে সেটা লিখলাম এখানে। বি স্বর্ণের ক্ষেত্রে ঠিক একইভাবে অপসারিত তরলের ওজন W3 সমান বাতাসে ওজন মাইনাস তরলে ওজন লিখে ভি রো জি লিখে আমরা মানটা ক্যালকুলেশন করতে চাচ্ছি। এখানে ভি যেটা পাওয়া যাচ্ছে হিসাব করে দেখো 23.47 × 10⁻⁵ পার মিটার কিউব। সেক্ষেত্রে বি স্বর্ণের ঘনত্বটা আমরা ভর বা আয়তন থেকে 4.28 ভর আর আয়তনটা যেটা পাওয়া গেল সেটা এখানে বসাই দিয়ে পাচ্ছি 18,236 কেজি পার মিটার কিউব। দশমিকের উপর কিছু ছিল, আমি সেটা লিখি নাই, খুবই সামান্য মান, সে কারণে চাইলে তোমরা লিখতে পারো। তাহলে এ এবং বি দুইটা স্বর্ণের ঘনত্ব আর বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব তিনটা একসাথে কম্পেয়ার করলে, যেহেতু বি স্বর্ণের ঘনত্ব ইজ গ্রেটার দেন এ স্বর্ণের ঘনত্ব, সুতরাং বি স্বর্ণের টুকরো এ স্বর্ণের টুকরার তুলনায় বেশি বিশুদ্ধ, এটা আমরা জাস্টিফাই করলাম। এরপর সৃজনশীল 4-এ আসো। গ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে কর্কের আয়তন, সেক্ষেত্রে কর্কের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻⁴ আর উচ্চতা 4 × 10⁻² লিখে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 8 × 10⁻⁶ পার মিটার কিউব। এখন যখন কর্কটিকে তরলের মধ্যে ডুবানো অবস্থায় তার 2/3 অংশ ভেসে থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে তরলের ভেতরে কর্কের আয়তন কতটুকু আছে সেই আয়তনটাই আমাদের এখানে প্লবতাতে ভি রো জিতে ব্যবহৃত হবে। তাহলে সেক্ষেত্রে কর্কের যে আয়তনটা পেলাম তাকে 2/3 না লিখে 1/3 লিখতেছি। কেন? কারণ তরলের মধ্যে আছে 1/3 আর ভেসে আছে হচ্ছে 2/3। তোমরা বিষয়টা বুঝো যে 3 ভাগের 2 ভাগ ভেসে আছে, তাহলে কতটুকু ডুবে আছে? অবশ্যই 3 ভাগের 1 ভাগ পানির ভেতর ডুবে আছে। এটা প্রশ্নটা একটু লজিক্যালি করা হয়েছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, আর তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। পানির মধ্যে ফেলে দিচ্ছি, ফলে পানির ঘনত্বটা বসাচ্ছি, জি বসাইলাম, সেক্ষেত্রে প্লবতাটা পাওয়া গেল 0.026 নিউটন। নিশ্চয়ই গ নম্বর প্রশ্নটার তোমরা বুঝতে পারলা। এবার আসতেছে ঘ নম্বর প্রশ্ন। আমি খুব সংক্ষেপে, খুব শর্টকাটে, অল্প কথায় আনসার হয় বলে এইটুকুর মধ্যে শেষ করে ফেলছি। তোমাদেরকে আর একটু বলে রাখি যে 4 মার্কস পেতে হলে অবশ্যই একটু অল্প উত্তরে যদি হয়েও যায়, একটু কি করে বড় করে বিশদভাবে লেখা যায় সেটা চেষ্টা করতে। তাহলে পানির তলদেশে কোনো বিন্দুর চাপের সূত্র, অর্থাৎ কোনো একটা বিন্দুতে চাপ জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে চাপ পি সমান হচ্ছে এইচ রো জি। এইচটা 3 × 10⁻³ লিখলাম কেন তোমাদেরকে একটু বুঝতে হবে, কারণ সেক্ষেত্রে আমার মোট পানির গভীরতা দেওয়া আছে, তলদেশ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বলে দেওয়া হয়েছে, ফলে আমরা এইচটা ক্যালকুলেট করতে যেয়ে পানির উপরিপৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতা এইচ পাচ্ছি, সেটা 3,
এইটা আমাদেরকে অবশ্যই ডান পাশে সাইড নোটে দেখাইতে হবে যে তরলের ওই বিন্দুর গভীরতা কীভাবে আসলো, তরলের ঘনত্বটা লিখতে হবে, অভিকর্ষ ত্বরণ লিখতে হবে, লিখে তারপরে তুমি ক্যালকুলেশন করো এবং আনসারটা এটাই আসবে। আমাদেরকে যেহেতু আর কিছু বড় করার সুযোগ নাই, সেক্ষেত্রে ডান পাশে গিয়ে দেওয়া আছে সেই তথ্যগুলো একটু সুন্দর করে উপস্থাপন করে নিয়ে আনসারটা শেষ করতে হবে, তাহলেই নাম্বারটা পাওয়া যাবে। সেক্ষেত্রে 29,400 প্যাসকেল পাওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার সৃজনশীল 4-এর ঘয়ের আনসার। সৃজনশীল 5 নাম্বারটা দেখো, অর্থাৎ আমরা এখানে কি কি দেওয়া আছে না দেখলে বুঝতে পারবো না কি চাওয়া হয়েছে। দুইটা ভিন্ন আকৃতির সিলিন্ডারের কথা বলা ছিল, তার একটার উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে বাইরে থেকে 60 নিউটন, অর্থাৎ প্রথম সিলিন্ডারে প্রযুক্ত বল 60 নিউটন। দ্বিতীয় সিলিন্ডারে প্রাপ্ত বল এটা চাওয়া হয়েছে। প্রথম সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 25 × 10⁻⁻6 মিটার কিউব, আমি একবারে লিখছি, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, ক্ষেত্রফলটা অবশ্যই এটাই আসবে। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটু 125 × 10⁻⁶ মিটার স্কোয়ার লিখছি। তাহলে যেহেতু দুটার সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানা আছে, একটার উপর প্রযুক্ত বল জানা আছে, একটা বল পেতে আমরা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি এই সূত্রটাকে সরাসরি এখানে বসাচ্ছি। F1/A1 = F2/A2, তাতে ডান পাশে বাম পাশে রিঅ্যারেঞ্জ করে F2 পাওয়া গেল 300 নিউটন। 5-এর ঘ প্রশ্নটা একটু কনফিউজিং, ফলে আমরা একটা চিত্র এঁকে নিছি যে আমাদের উদ্দীপকের প্রশ্নটা কি আসলে ছিল সেটা নমুনা চিত্র হিসেবে আমরা এখানে দেখাচ্ছি। যে এটা একটা সিলিন্ডার, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 25 মিলিমিটার স্কোয়ার। এটাকে আরেকটা সিলিন্ডার হিসেবে ধরলাম, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 125 মিলিমিটার স্কোয়ার। তরলের পৃষ্ঠ থেকে সংযোগকারী নলের মধ্যের তলদেশের গভীরতা একটা 20 সেন্টিমিটার, আরেকটা 15 সেন্টিমিটার। দেখো, প্রশ্নের উদ্দীপকের চিত্রটা আমরা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি চিত্রের ন্যায় চিত্র পেয়ে গেলাম। যেহেতু উদ্দীপকে আমাকে ডেসক্রিপশন খুব বেশি বলা নাই, শুধু দুইটা সিলিন্ডারকে একটা নল দ্বারা যুক্ত করে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে প্রথম সিলিন্ডারে নলের পানির গভীরতা, দ্বিতীয় সিলিন্ডারে পানির নলের গভীরতাটা বলে দেওয়া হয়েছে। সেই আলোকে আমরা চিত্রটা আঁকলাম। এখন আমাদের কিছু জানতে চাইছে যে উভয় সিলিন্ডারের তলদেশে কি চাপ এক না ভিন্ন হবে। প্যাসকেলের সূত্র মতে আমরা বলতে পারি যে তলদেশে চাপ, অর্থাৎ প্যাসকেলের সূত্র মতে পাত্রের সকল অংশে প্রযুক্ত চাপ সমান অনুভূত হবে। খেয়াল করো বিষয়টা, যে আমি যদি বাইরে থেকে এখন এক্সট্রা কোনো চাপ দিই, যতটুকু চাপ দেব সেই চাপটা সব জায়গায় সমান অনুভূত হবে। অর্থাৎ চিত্রের সব জায়গায় আমি বাইরে থেকে যে চাপটা দেব সেটা সমান অনুভূত হবে। কিন্তু আমার কাছে জাস্ট জানতে চাইছে যে এই সিলিন্ডারের তলদেশের চাপ আর এই সিলিন্ডারের তলদেশের চাপ কি এক না ভিন্ন। সেক্ষেত্রে এইটুকু পানি, অর্থাৎ এই সিলিন্ডারে যে পানিটা আছে সেই পানিটা এর বরাবর যতটুকু চাপ প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে তার চাপ। এই সিলিন্ডারে যতটুকু পানি আছে তার তলদেশে যে চাপ সেটা হচ্ছে এতটুকু পানির আয়তন, এতটুকু পানির ভর দিয়ে আমাকে চাপটা বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, তাহলে কিন্তু প্রত্যেক সিলিন্ডারের তলদেশে পানির চাপ সমান হবে না। অর্থাৎ আমরা বাইরে থেকে যে চাপ প্রয়োগ করতেছি সেই চাপের কথা না, এখন এখানে পানির কারণে তলদেশে যে চাপটা সৃষ্টি হয়েছে সেই চাপটা কত সেটা বের করতে চাচ্ছি। প্রথম সিলিন্ডারে তলদেশের চাপ P1 সমান হচ্ছে F/A। দেখো F
একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এফকে ভাঙলে পাওয়া হচ্ছে এমজি, ক্ষেত্রফল এ, ঠিক আছে। এমকে ভাঙলে পাওয়া হচ্ছে রো ইন্টু ভি ইন্টু জি। এখন এই রোটা কার? তরলের ঘনত্ব। ভিটা, ভি এর মধ্যে আছে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, একসাথে ব্র্যাকেটে রাখছি। ভি, জিটাকে 9.8 লিখলাম, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ প্রথম সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে এই বরাবর যদি সিলিন্ডারটা আসে, এটা সংযোগকারী নল, ফলে আমার সেক্ষেত্রে আগেরটাই থাকবে, ফলে কাটাকাটি হয়ে 1960 প্যাসকেল পাওয়া যাচ্ছে আমার প্রথম সিলিন্ডারের তলদেশের চাপ। ঠিক একইভাবে দ্বিতীয় সিলিন্ডারের তলদেশের চাপ P2 সমান F বাই এ, এক্ষেত্রে এফ এম জি বাই এ টু রো ইন্টু ভি টু, অর্থাৎ ভি টু লিখলাম কেন? দ্বিতীয় সিলিন্ডারের আয়তনটা ভিন্ন হবে কিন্তু ঘনত্বটা তো একই, ফলে আমরা 125 প্রস্থ ক্ষেত্রফল ইন্টু গভীরতা, অর্থাৎ পানির গভীরতা বা উচ্চতা 15 ছিল সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করে নিলাম, দিয়ে কাটাকাটি করে যেটা পেলাম 1470 প্যাসকেল। এবার 6 নম্বর সৃজনশীলে সেক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে, দেখো এ বস্তুর ভর 30 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করে নিলাম। বস্তুর আয়তন, অর্থাৎ বস্তুটাকে যখন তরলে কোনো একটা বিকারে রাখা হচ্ছে, সেক্ষেত্রে শুরুতে তার যে আয়তন ছিল, উচ্চতা, বস্তুটা রাখার কারণে তরলের উচ্চতাটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ ততটুকু বৃদ্ধি পাবে যতটুকু বস্তুর আয়তন, ততটুকু তরলের আয়তন বৃদ্ধি পাবে। সে কারণে বস্তুর আয়তন অর্থাৎ তরলের বৃদ্ধি, এক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে 20 - 12 সেন্টিমিটার কিউব সমান 8 × 10⁻⁶ মিটার কিউব। এই বস্তুর ঘনত্ব চাওয়া হয়েছে, ফলে রো এ সমান হোয়াট লিখছি আমরা। তাহলে ঠিক একইভাবে 6 গয়ের সমাধানে দেখো ঘনত্ব রো সমান একক আয়তনের ভর সংজ্ঞা থেকে এম বাই ভি লিখে এই বস্তুর ভর আর আয়তন পাওয়া গেল, সেটা বসায় দিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া হচ্ছে 3.75 × 10⁻³ কেজি পার মিটার কিউব। এরপর আসো 6 ঘতে বি বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন বা পানির স্তরের বৃদ্ধি। বি বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন যেটা বা পানির স্তরের বৃদ্ধি যেটা, সেটা হচ্ছে ভি সমান 22 - 40। দেখো এখানে মানগুলো পাবা তুমি ছকে। সেক্ষেত্রে বি বস্তুর আয়তনটাও 8 সেন্টিমিটার কিউব পাওয়া যাচ্ছে। অপসারিত তরলের আয়তন বলি আর পানির স্তরের বৃদ্ধি বলি, সেক্ষেত্রে 8 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পাচ্ছে। বি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, সেক্ষেত্রে W2 সমান ভি রো জি, যতটুকু আয়তন বৃদ্ধি পাইছে সে আয়তনটা তরল হিসেবে এখানে পানি ব্যবহার করা হচ্ছে, ফলে পানির ঘনত্বটা লিখলাম। জি এর মান লিখে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 0.0784 নিউটন। বি বস্তুর বাতাসে ওজন কত? বি বস্তুর বাতাসে ওজন W1 সমান লিখতেছে mg, m 40 গ্রাম ছিল, সেটাকে কেজিতে কনভার্ট করে নেওয়া হয়েছে, ফলে 40 × 10⁻³ জি এর মান 9.8 লিখে মানটা পাওয়া গেল 0.392 নিউটন। প্রশ্নটা ছিল যে বি বস্তুটিকে পানিতে ছেড়ে দেওয়া হলে সেটা ডুববে না ভাসবে। সেক্ষেত্রে আমরা বি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বের করলাম আর বি বস্তুর বাতাসে ওজন বের করলাম। দুটা কম্পেয়ার করে দেখি যে বি বস্তু কর্তৃক বাতাসে ওজনটা অপসারিত তরলের ওজনের থেকে বেশি। সুতরাং আমরা বলতে পারি যে বি বস্তুটি পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে। নিশ্চয়ই
এই অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো মতো ধারণা আগে থেকেই আছে, আর কিভাবে করতে হবে তার একটা প্রক্রিয়া বা ধাপ তোমাদেরকে দেখানো হলো। তোমরা উপস্থাপনের ক্ষেত্রে ভিন্নভাবে উপস্থাপন করলেও হবে, কিন্তু মেইন সূত্রটা প্রসিডিউরটা ঠিক থাকলে আনসারটা যদি এই আনসারের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে যে তোমার অঙ্কটাও ঠিক আছে। একেবারে সম্পূর্ণটা তোমারটা যে ভুল আমি সেটা বলতেছি না, তবে তুমি দেখো যে আমার প্রসিডিউর এবং তোমার প্রসিডিউরের মধ্যে কোথাও কোনো জায়গায় যদি বড় ধরনের পরিবর্তন থাকে, এটা যদি বুঝতে না পারো তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টসে প্রশ্নটা করে জানাতে পারো, আমি তার উত্তর তোমাকে কমেন্টসে দিয়ে দিব। আর যদি তুমি তোমার ভুলটা ধরে সেটাকে সমাধান করে ফেলতে পারো তাহলে সবচেয়ে ভালো। আর যদি মনে হয় যে না আমি স্যারের মতো করেই আবার নতুন করে করব, তাহলে সেটাও করতে চাইলে পারবা। সবগুলো প্রশ্নই সলভ এবং প্রশ্ন তোমার বুঝে বুঝে আনসার করতে হবে। এই প্রশ্নগুলোই যে বোর্ড পরীক্ষায় হুবহু আসবে তা কিন্তু না, এটা একটা নমুনা প্রশ্ন। ফলে অনুরূপ প্যাটার্নের অঙ্ক এই সূত্রগুলো কীভাবে ব্যবহার করতে পারতে হয় সেটা বুঝে তোমাকে সেই অনুযায়ী সমাধান করে আসতে হবে পরীক্ষার হলে। তাহলেই তখন বোঝা যাবে যে তুমি কতটুকু এটা বুঝতে বা মাথায় নিতে পেরেছো। ঠিক আছে, আজকে আমরা এখানেই সমাধান ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে আজকে তোমরা সমাধান ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পারলা। তোমাদের সমস্যা যেখানে যেখানে হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আশা করব আরও বেশি বেশি প্রিপারেশন বা প্র্যাকটিস করে তোমরা এই অধ্যায়টা ঝালিয়ে নাও। আমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে, সেই কারণে আমাদেরকে অবশ্যই এই অধ্যায়টা খুব ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করছি।